এম রায় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা দেখো বোর্ডের সামনে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। তা হচ্ছে বিভিন্ন রাজ্য এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে যে পয়েন্টস বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেকটাই বিগত বছরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে এই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো সংগ্রহ করা হয়েছে। তো আজকের এই ক্লাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো চলো সবার প্রথমে আমরা যে রাজ্যটি সম্পর্কে জানব সেটা হচ্ছে রাজস্থান। ওকে, তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিভিন্ন রাজ্য ও সেই সমস্ত রাজ্যের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা। ওকে, তো সবার প্রথমে দেখো রয়েছে রাজস্থান। রাজস্থান হলো ভারতের মধ্যে আয়তনে বৃহত্তম রাজ্য। তাহলে আয়তনে বৃহত্তম রাজ্য। ওকে, রাজস্থান কি? রাজস্থান হচ্ছে আয়তনে বৃহত্তম রাজ্য। ওকে, এবং এখানে নারী শিক্ষার হার সবথেকে কম। নারী শিক্ষার হার, ওকে, নারী শিক্ষার হার সর্বনিম্ন। ওকে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে সেটা হচ্ছে সম্বর লেক। ওকে, বৃহত্তম লবণাক্ত যে হ্রদ রয়েছে সম্বর, এই সম্বরটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। ওকে, লবণাক্ত হ্রদ। তাহলে আমরা রাজস্থান সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্টস পেলাম? যে রাজস্থান হচ্ছে আয়তনে সবথেকে বৃহত্তম রাজ্য, এখানে নারী শিক্ষার হার সবথেকে কম, এবং সম্বর যে লেক রয়েছে যেটা পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ, ঠিক আছে, এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে গোয়া। গোয়া হচ্ছে একটা ক্ষুদ্রতম রাজ্য, ওকে, ক্ষুদ্রতম রাজ্য। তাহলে বৃহত্তম হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। ওকে, তারপরে দেখো ইউপি এর মধ্যে কি রয়েছে, এটা একটা জনবহুল রাজ্য। ওকে, ভারতের মধ্যে সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে ইউপি বা উত্তর প্রদেশ। ওকে, আর কি রয়েছে দেখো, উত্তরপ্রদেশে জেলার সংখ্যা সর্বাধিক। ওকে, এবং উত্তরপ্রদেশে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে সেটা হচ্ছে দেখো উত্তরপ্রদেশ সবথেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করছে। সর্বাধিক রাজ্য সীমানা শেয়ার করে। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? আমরা উত্তরপ্রদেশ থেকে কি পেলাম? উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক জনবহুল একটা রাজ্য। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি। ওকে, উত্তরপ্রদেশ, এবং এখানে জেলার সংখ্যা সর্বাধিক। জেলা, ওকে, ডিস্ট্রিক্ট 72টা এখানটায় ডিস্ট্রিক্ট রয়েছে। আর কি রয়েছে? আর এই যে উত্তরপ্রদেশ বা ইউপি রয়েছে, এই উত্তরপ্রদেশ বা ইউপি ভারতের সর্বাধিক রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করছে। তারপরে দেখো রয়েছে তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা হচ্ছে একটা নবীনতম রাজ্য। ওকে, এটা হচ্ছে 29তম রাজ্য, যেটা
সালে গঠিত হয়। 2014 সালে এটা গঠিত হয়েছিল। যে রাজ্য ভেঙে গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, ওকে। তাহলে তেলেঙ্গানা সম্পর্কে আমরা কি কি তথ্য পেলাম? যে তেলেঙ্গানা হচ্ছে নবীনতম রাজ্য, যেটা 29তম নবীনতম রাজ্য বা 29তম একটা রাজ্য। এই তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল বা গঠিত হয়েছিল 2014 সালে, এবং যে রাজ্যটা ভেঙে এই তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল বা গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওকে। নেক্সট রয়েছে বিহার। বিহারের জনঘনত্ব সর্বাধিক, জনঘনত্ব, ওকে, জনঘনত্ব সর্বাধিক, বিহারের জনঘনত্ব সর্বাধিক, ওকে। এটা হচ্ছে 1102 জন প্রতি বর্গ কিমিতে, ওকে, বর্গ কিমি। এবং বিহারে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হচ্ছে সাক্ষরতার হার সর্বনিম্ন, সাক্ষরতার হার সর্বনিম্ন, ওকে। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে বিহার হচ্ছে এখানে জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিমিতে সবথেকে বেশি সংখ্যক মানুষ বসবাস করছে, সেটা হচ্ছে 1102 জন প্রতি বর্গ কিমিতে। এবং বিহারে সাক্ষরতার হার সবথেকে কম, ওকে। অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ হচ্ছে পূর্বের একটি রাজ্য, পূর্বতম রাজ্য, ঠিক আছে। তাহলে অরুণাচল প্রদেশ হচ্ছে পূর্বতম রাজ্য, ওকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে, এখানে জনঘনত্ব সর্বনিম্ন, জনঘনত্ব, ওকে, জনঘনত্ব সর্বনিম্ন, সেটা হচ্ছে 17 জন প্রতি বর্গ কিমিতে, ওকে। আচ্ছা, আজকে আমরা জিকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য, এবং সেই সমস্ত রাজ্য থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে, আজকে মূলত আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। যারা এমরয় চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে একটি নোটস তোমরা তৈরি করতে পারো এই এমরয় চ্যানেলের সঙ্গে জুড়ে থেকে, ওকে। তো দেখো, অরুণাচল প্রদেশ থেকে আমরা কি পেলাম? অরুণাচল প্রদেশ বলা হচ্ছে এটা পূর্বতম রাজ্য, এখানে জনঘনত্ব সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম, 17 জন প্রতি বর্গ কিমিতে। তারপরে রয়েছে দেখো তামিলনাড়ু, এটা সবথেকে দক্ষিণতম একটা রাজ্য, দক্ষিণতম রাজ্য, ওকে। এবং এই তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা, ওকে, মাঝখানে একটি প্রণালী রয়েছে যার দ্বারা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা কি বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে পক প্রণালী, ওকে। তো তামিলনাড়ু থেকে আমরা জেনে নিলাম যে এটা সবথেকে দক্ষিণতম একটা রাজ্য। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝখানে যে একটা প্রণালী রয়েছে সেটা হচ্ছে পক প্রণালী, ওকে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। তারপরে দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশ। 2014 সালে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভেঙে একটা নবীনতম রাজ্য গঠিত হয়, সেই রাজ্যটার নাম হচ্ছে তেলেঙ্গানা, যেটা একটু আগেই আমরা পড়লাম, তেলেঙ্গানা, ওকে। তেলেঙ্গানা হচ্ছে 29তম একটা রাজ্য, 29তম, ওকে। তেলেঙ্গানা হচ্ছে সর্বপ্রথম ভাষাভিত্তিক রাজ্য, ওকে, ভাষাভিত্তিক রাজ্য, যেটা গঠিত হয়েছিল 1953, ওকে। তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং অন্ধ্রপ্রদেশকে ধানের গোলা বলা হয়, ধানের গোলা বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, বা এশিয়ান ডিমের ঝুড়িও
বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে। তাহলে আমরা এই পার্টে কি কি পেলাম? রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। ওকে, আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করে নিলাম। এখন আমরা ওড়িশা রাজ্য সম্পর্কে জানব। ওড়িশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেট। এই উড়িষ্যার মধ্যে কি রয়েছে, যে ভারতের যে দীর্ঘতম বাঁধ, ভারতের দীর্ঘতম যে বাঁধ রয়েছে সেটা হচ্ছে হীরাকুদ। ওকে, এই হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। এই উড়িষ্যা রাজ্যে এবং একটি গুরুত্বপূর্ণ লেক রয়েছে, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? এবং চিল্কাটা হচ্ছে বৃহত্তম লেগুন হ্রদ, বৃহত্তম। ঠিক আছে, এটা বৃহত্তম লেগুন মানে লবণাক্ত। ওকে, একটা লেগুন হ্রদ। তাহলে উড়িষ্যা সম্পর্কে আমরা কি পেলাম? যে উড়িষ্যার মধ্যে ভারতের যে দীর্ঘতম বাঁধ রয়েছে হীরাকুদ বাঁধ, এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবং যে বৃহত্তম লেগুন যে হ্রদ চিল্কা, সেটাও কিন্তু উড়িষ্যার মধ্যে অবস্থিত। তারপরে রয়েছে গুজরাট। ওকে, গুজরাটে সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে, সমুদ্র উপকূল রেখা। ওকে, উপকূল রেখা যেটাকে সি কোস্ট বলা হচ্ছে। ঠিক আছে, সি কোস্ট। ওকে, সবথেকে বেশি, এটা প্রায় 1600 কিমি। ওকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে রয়েছে মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে, হার্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে। মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়, টাইগার স্টেট। ওকে, টাইগার স্টেট বলা হয়। তারপরে মধ্যপ্রদেশে সবথেকে বেশি বনভূমি রয়েছে, বনভূমির পরিমাণ সর্বাধিক রয়েছে কোথায়? সর্বাধিক রয়েছে মধ্যপ্রদেশে। এবং এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতে হবে, যে পার্সেন্টেজের দিক থেকে যদি বলে বনভূমির পরিমাণ সবথেকে বেশি, সেটা কিন্তু হয়ে যাবে মিজোরাম। ওকে, তাহলে মধ্যপ্রদেশ থেকে আমরা কি কি পেলাম? মধ্যপ্রদেশ থেকে পেলাম যে মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের হৃদয় বলা হচ্ছে, টাইগার স্টেট বলা হচ্ছে মধ্যপ্রদেশকে, এবং মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণটা সর্বাধিক। ওকে, যদি পার্সেন্টেজ থেকে অর্থাৎ পার্সেন্টেজের বিচারে বনভূমির পরিমাণ সর্বাধিক কোথায়? সেটা হয়ে যাবে মিজোরাম। ওকে, এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে হবে। ওকে, নেক্সট দেখো রয়েছে মেঘালয়। আচ্ছা, আপনারা এবং তোমরা সকলে যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ, যারা প্রথাগত নিয়ম অনুসারে নোটস বানাচ্ছ বা নোটস তৈরি করছো, তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে। এখন কিন্তু আপডেটের সময় এসে গেছে। তোমাদের কিংবা আপনাদের যারা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু সকলে মাস্টার প্ল্যানিং করে নোটসগুলো আপডেট ভার্সনে করে নিয়ে তোমাদের পড়াগুলো মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। ওকে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নোটসগুলো তৈরি করবে এবং নিজস্ব নোটস হওয়ার দরকার। তা না হলে কিন্তু তোমরা যে পয়েন্টসগুলো বা যে টপিকগুলো পড়বে সেগুলো কিছুদিন পরে তোমরা ভুলে যাবে। যদি তোমরা এইভাবে তোমাদের পড়াশোনাগুলোকে বা তোমাদের পড়ার যে বিষয়গুলো রয়েছে, তোমরা যদি এইভাবে নোটসগুলো খুব সুন্দর করে ড্রয়িংয়ের মতো করে খাতায় তুলে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেটা খুব সহজে মনে থাকবে এবং পরীক্ষায় খুব সহজে সঠিক
যে উত্তর রয়েছে সেই উত্তরগুলো করে আসতে পারবে। ঠিক আছে, তো চেষ্টা করো যে তোমরা নিজস্ব নোটস তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট মেঘালয়। মেঘালয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে যে পৃথিবীর সবথেকে বর্ষণসিক্ত স্থান মানে বৃষ্টিপাতযুক্ত স্থান, বৃষ্টিপাতযুক্ত যে স্থান সেটা হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম, এই মৌসিনরাম কিন্তু মেঘালয় স্টেটে অবস্থিত, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। কেরল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট, কেরল। ওকে, এখানটায় কি বলা হয়েছে, এখানে দেখো সাক্ষরতার হার সবথেকে বেশি, সাক্ষরতার হার সর্বোচ্চ। ঠিক আছে, সাক্ষরতার হার সর্বোচ্চ 93%। ওকে, তারপরে দেখো এখানে নারী শিক্ষার হারও সবথেকে বেশি, নারী শিক্ষার হার সর্বোচ্চ। ওকে, সেটা হচ্ছে 91। ওকে, এবং এখানে লিঙ্গার অনুপাতও সবথেকে বেশি, লিঙ্গ অনুপাত। ওকে, লিঙ্গ অনুপাতও সবথেকে বেশি, সর্বোচ্চ। ওকে, লিঙ্গ অনুপাতও এখানে সর্বোচ্চ, সেটা হচ্ছে 1084:1000, অর্থাৎ 1000 জনে এখানে লিঙ্গ অনুপাত কি দেখানো হয়েছে, 1084। তো কেরল সম্পর্কে এই তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু অনেকবার বিগত বছরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট যেখান থেকে এই কোশ্চেনগুলো মূলত করা হয়ে থাকে, যে সাক্ষরতার হার সবথেকে বেশি কোন স্টেটে বেশি, সেটা হচ্ছে কেরল। তারপরে নারী শিক্ষার হার সবথেকে বেশি, কেরল। তারপরে লিঙ্গ অনুপাত সবথেকে বেশি, সেটাও কেরল। ওকে, তো এগুলো মনে রাখতে হবে। তারপরে রয়েছে দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড এটাকে দেবতাদের বাসভূমি বলা হয়, দেবতার বাসভূমি। ওকে, দেবতার বাসভূমি বলা হচ্ছে উত্তরাখণ্ডকে। তারপরে রয়েছে দেখো সিকিম। সিকিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট, সিকিম। এখানে জনসংখ্যা সবথেকে কম, জনসংখ্যা সবথেকে কম। ঠিক আছে, তারপরে এটাকে বলা হচ্ছে একটা অর্গানিক স্টেট বলা হচ্ছে, অর্গানিক স্টেট। ওকে, অর্গানিক স্টেট, অর্গানিক স্টেট। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতে হবে যে ভারতের উচ্চতম যে হ্রদ, ভারতের উচ্চতম হ্রদ যে চোলামু রয়েছে, চোলামু, সেটা কিন্তু এই সিকিম স্টেটে অবস্থিত। তাহলে সিকিম থেকে আমরা কি পেলাম, সিকিম থেকে আমরা পেলাম যে জনসংখ্যা সবথেকে কম হচ্ছে সিকিমে এবং সিকিমকে একটা অর্গানিক স্টেট বলা হচ্ছে। তারপরে এখানে কি বলা হয়েছে, যে বলা হয়েছে যে ভারতের যে উচ্চতম হ্রদ চোলামু এটা কিন্তু এই সিকিম স্টেটে অবস্থিত। অর্থাৎ আমরা এই পার্টে যে স্টেটগুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে উড়িষ্যা, যেখানে কি রয়েছে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ রয়েছে, চিল্কা হ্রদ যেটা বৃহত্তম লেগুন হ্রদ। ঠিক আছে, এটা উড়িষ্যাতে অবস্থিত। গুজরাট, এখানে সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে, সেটা প্রায় 1600 কিমি। মধ্যপ্রদেশকে কি বলা হচ্ছে, হার্ট অফ ইন্ডিয়া, টাইগার স্টেট বলা হচ্ছে, বনভূমির পরিমাণ এখানে সর্বাধিক। আবার পার্সেন্টেজের দিক থেকে যদি বলে বনভূমির পরিমাণ সবথেকে বেশি, সেটা হচ্ছে মিজোরাম। মেঘালয় কি, মেঘালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেখানটায় রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত যে স্থান সেটা হচ্ছে মৌসিনরাম, যা মেঘালয় স্টেটে অবস্থিত। নেক্সট রয়েছে কেরল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেট, যেখান থেকে তিনটা কোশ্চেন মূলত অনেক পরীক্ষায় করা হয়ে থাকে, যে সাক্ষরতার হার সবথেকে বেশি কোথায়, নারী শিক্ষার হার সবথেকে বেশি কোথায় এবং লিঙ্গ অনুপাত সবথেকে বেশি কোথায় বা সর্বোচ্চ কোথায়, সেটা হচ্ছে কেরল। উত্তরাখণ্ড দেবতার বাসভূমি বলা হচ্ছে উত্তরাখণ্ডকে। তারপরে রয়েছে সিকিম, দেখো এখানটায় বলা হয়েছে জনসংখ্যা সবথেকে কম হচ্ছে সিকিমে এবং এটাকে একটা অর্গানিক স্টেট বলা হচ্ছে।
তারপরে রয়েছে ভারতের উচ্চতম যে হ্রদ চোলামু, এটা কিন্তু সিকিম স্টেটে অবস্থিত। নেক্সট, তারপরে দেখো এখানটায় কি রয়েছে, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, ওকে, পশ্চিমবঙ্গ। দেখো এখানে আমাদের যে পয়েন্টসগুলো মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ হচ্ছে জনঘনত্বের দিক থেকে এটা হচ্ছে সেকেন্ড, ওকে। এখানে 1029 জন পার বর্গ কিমিতে বসবাস করে, ওকে, মনে থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে, একটু আগেই বললাম, ফার্স্ট হচ্ছে বিহার, যেখানে কতজন, 1102 জন, ওকে, প্রতি বর্গ কিমি, ওকে। এবং পশ্চিমবঙ্গ 3টা রাষ্ট্রের সঙ্গে সীমানা শেয়ার করে, সীমানা 3টা রাষ্ট্র, ওকে। রাষ্ট্র মানে হচ্ছে 3টা দেশের সঙ্গে সীমানা শেয়ার করে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 3টা রাষ্ট্রের সঙ্গে সীমানা শেয়ার করছে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে আমরা কি জানলাম, পশ্চিমবঙ্গ থেকে জানলাম যে এটা জনঘনত্বের দিক থেকে হচ্ছে সেকেন্ড, সেখানে 1029 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করছে। এবং প্রথম হচ্ছে বিহার, যেখানে কতজন প্রতি বর্গ কিমিতে বসবাস করে, একটু আগেই আমরা পড়লাম যে দেখো বিহারে রয়েছে 1102 জন, ওকে। এবং পশ্চিমবঙ্গ 3টা রাষ্ট্র বা দেশের সঙ্গে সীমানা শেয়ার করছে, সেটা হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ। এবং বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা শেয়ার করে। তারপরে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে দেখো তোমাদের এখানে মূলত মনে রাখতে হবে যে উলার যে হ্রদ রয়েছে, উলার হ্রদ, ঠিক আছে, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত এবং এটাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হচ্ছে, ভূস্বর্গ, ঠিক আছে। এই দুটো পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে উলার হ্রদ কোন স্টেটে অবস্থিত, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে দেখো, এবং আজকে সর্বশেষ যে পয়েন্টসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে দিল্লি। এই দিল্লিকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, ওকে, অর্থাৎ এটা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত, ওকে। অর্থাৎ এটাকে, এই যে দিল্লি যে রয়েছে এটাকে কন্ট্রোল করছে কেন্দ্র সরকার, ওকে। এখান থেকে আমাদের দুটো বিষয় বা দুটো পয়েন্টস মনে রাখতে হবে যে এখানে কি রয়েছে, সর্বাধিক জনঘনত্ব, ওকে। অর্থাৎ এখানে জনঘনত্ব সর্বাধিক, এটা 11,297 জন প্রতি বর্গ কিমিতে থাকছে, প্রতি বর্গ কিমি, ওকে, সর্বাধিক জনঘনত্ব। এবং এখানে জনসংখ্যাও সর্বাধিক, ওকে। তো এই হলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তো এই পার্টে আমরা কি কি পেলাম, দেখো এই পার্টে পেলাম পশ্চিমবঙ্গ, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং শেষে পেলাম দিল্লি। এই দিল্লি যে রয়েছে এটা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রণাধীন এবং এখানে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়, সেটা হচ্ছে 11,297 জন প্রতি বর্গ কিমিতে এবং জনসংখ্যা এখানে কিন্তু সর্বাধিক। তো এই হলো আজকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে পয়েন্টসগুলোর উপর বা যে টপিকগুলোর উপর বা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর কোশ্চেনগুলো করা হয়, স্টেট এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে সেখান থেকে যে কোশ্চেনগুলো করা হয় আজকে ডিটেলসে আলোচনা করা হলো তোমাদের সামনে। তো যারা বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে এই বিষয়টি খুব সুন্দর করে খাতায় নোট করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খুব সুন্দর করে তোমরা তোমাদের একটি নিজস্ব নোট তৈরি করতে পারো, যার মাধ্যমে তোমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের খুব সুন্দর একটি প্রিপারেশান নিতে পারো। আবারও বলছি, এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।